Welcome to my channel Bishnupada tutorial. আমরা 2 নম্বর সূত্র খুব গুরুত্বপূর্ণ সূত্র দেখো হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র। এই সূত্রটা কি বলে দেখো, একটি নির্দিষ্ট উপঅক্ষের ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ায়, অর্থাৎ একটা উপঅক্ষে যখন ইলেকট্রন পূর্তি অর্থাৎ ইলেকট্রন ভর্তি হচ্ছে সেই সময় দেখো সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি যতক্ষণ পর্যন্ত খালি থাকবে, সমশক্তি সম্পন্ন কক্ষক যতক্ষণ পর্যন্ত খালি থাকবে ততক্ষণ ইলেকট্রনগুলি এককভাবে ওই কক্ষকগুলি দখল করবে। অর্থাৎ যতক্ষণ কক্ষকগুলো প্রায় খালি থাকবে এবং সমশক্তি সম্পন্ন কক্ষগুলি যতক্ষণ পর্যন্ত খালি থাকবে প্রত্যেকটা কক্ষক ওই ইলেকট্রন এককভাবে দখল করবে এবং প্রত্যেকের ঘূর্ণন একই দিকে হবে। তাহলে দেখো ইলেকট্রন যখন ভর্তি হবে উপঅক্ষে তখন কিন্তু উপঅক্ষের মধ্যে অনেকগুলো করে কক্ষক থাকে। সেই কক্ষকগুলো যখন সমশক্তি সম্পন্ন এবং প্রত্যেকটা খালি আছে, ইলেকট্রনগুলো প্রথমে একটা একটা করে এই কক্ষগুলো দখল করবে এবং প্রত্যেক ঘূর্ণন কিন্তু একই দিকে হবে। আমি দেখো উদাহরণ দিই, ধরো পি উপঅক্ষে 3টি কক্ষক আছে, তাই না? 3টি কক্ষক, এই 3টে কক্ষককে আমরা এইভাবে দেখাচ্ছি। দেখো 3টে কক্ষককে আমরা এই 3টে বক্স করে দেখাচ্ছি। এই একটা কক্ষক, এই একটা কক্ষক, এই একটা কক্ষক, 3টে কক্ষক, ঠিক আছে? 3টে, ধরো এটা হচ্ছে পি কক্ষক। ধরো আমরা ইলেকট্রন 2p উপঅক্ষে প্রবেশ করছি। 2p উপঅক্ষে যখন ইলেকট্রন প্রবেশ করবে দেখো এই 3টে কক্ষক আছে, যখন একটা ইলেকট্রন থাকবে তখন এই একটা ইলেকট্রন এখানে থাকবে। যদি দুটো ইলেকট্রন হয়ে যায় তখন কি হবে? দুটো ইলেকট্রন দেখো তোমার ঠিক এইভাবে থাকবে, অর্থাৎ প্রত্যেকটা কক্ষক দেখো সমশক্তি সম্পন্ন কক্ষক। এই 3টে কক্ষক সব সমশক্তি, 3টে কক্ষকের শক্তি সমান এবং প্রত্যেকটা দেখো এককভাবে দখল করবে। এইরকম হবে না, দেখো বিন্যাসটা কিন্তু এইরকম হবে না, এইরকম হবে না। অর্থাৎ দেখো প্রত্যেকের ঘূর্ণন একই দিকে হবে। এই যে বলছে প্রত্যেকের ঘূর্ণন একই দিকে, সুতরাং এককভাবে দখল করবে এবং প্রত্যেকের ঘূর্ণন একই দিকে। এটা একই দিকে ঘূর্ণন, এটা কিন্তু বিপরীত দিকে ঘূর্ণন। এটাও হবে না, দেখো এটাও হবে না। কেন হবে না? কারণ এখানে দেখো সমশক্তি সম্পন্ন কক্ষক ফাঁকা আছে, অথচ এককভাবে না দখল করে এই যুগ্মভাবে এখানে দখল করেছে। এখানে কক্ষক ফাঁকা আছে কিন্তু সে যুগ্মভাবে এখানে দখল করেছে, সুতরাং এই বিন্যাসটা সম্ভব নয়। একমাত্র হুন্ডের সূত্র অনুসারে এটাই সঠিক বিন্যাস। অর্থাৎ পি, ধরো P2, পিতে দুটো ইলেকট্রন আছে, তাহলে বিন্যাসটা এটা সঠিক হবে। এটা দেখো হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র থেকে আমরা ম্যাথমেটিক্যালি ওটা বলতে পারি। কীরকম? দেখো স্পিন মাল্টিপ্লিসিটি, যেটা স্পিন মাল্টিপ্লিসিটি, স্পিন মাল্টিপ্লিসিটি এস সমান কি 2s প্লাস 1। হুন্ডের সূত্র বলছে কি স্পিন মাল্টিপ্লিসিটি সবচেয়ে বেশি হবে। এই যে প্রত্যেক ঘূর্ণন একই দিকে কেন হবে? তাতে স্পিন মাল্টিপ্লিসিটি বেশি হবে, অর্থাৎ ঘূর্ণন বহুকতা সবচেয়ে বেশি হবে। ঘূর্ণন বহুকতা বা স্পিন মাল্টিপ্লিসিটি এস সমান কি 2s প্লাস 1। এসটা কি? এটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার যোগফল, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার যোগফল। তাহলে এসটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার যোগফল। এবার দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমি এই স্পিন মাল্টিপ্লিসিটি বের করি। তাহলে এস সমান কি, এখানে 2 ইন্টু, এখানে দেখো দুটো ইলেকট্রন আছে, প্রত্যেক স্পিন কোয়ান্টাম সংখ্যা একই দিকে হবে। তাহলে প্রত্যেকটা যদি আমি প্লাস হাফ ধরে নিই তাহলে টোটাল যোগ করলে কত হবে? 1 হবে। অর্থাৎ প্লাস হাফ আর প্লাস 1। দেখো দুটো ইলেকট্রন প্রত্যেকের প্লাস হাফ একই দিকে আছে, সুতরাং এটা কত হচ্ছে 2 ইন্টু 1 প্লাস 1 সমান 3, অর্থাৎ স্পিন মাল্টিপ্লিসিটি এখানে 3 হলো। এবার দেখো এক্ষেত্রে কত হবে? এক্ষেত্রে দেখো এস সমান 2 ইন্টু, এখানে দেখো একটা উপরে একটা নিচে, তাহলে তার মানে কি টোটাল স্পিন কত হবে? প্লাস হাফ আর মাইনাস হাফ, প্লাস 1 সমান এখানে কত হচ্ছে? দেখো এটা 0 হয়ে যাচ্ছে, সুতরাং এটা 1। অর্থাৎ এখানে স্পিন মাল্টিপ্লিসিটি কিন্তু কমে গেল 1। এক্ষেত্রে কত হবে? দেখো এক্ষেত্রেও একই রকমভাবে 2 ইন্টু
এটা একটা উপরে একটা নিচে, তার মানে এখানেও প্লাস হাফ মাইনাস হাফ যোগ করছি, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত 1। সুতরাং দেখো স্পিন মাল্টিপ্লিসিটি যেটা এই যখন ঘূর্ণন একই দিকে হচ্ছে সেখানে সবচেয়ে বেশি হচ্ছে। এটা হচ্ছে যদি আলাদাভাবে দখল করছে কিন্তু এখানে ঘূর্ণনটা বিপরীত দিকে, সেটাও স্পিন মাল্টিপ্লিসিটি কমে যাচ্ছে। আবার দেখো যখন একই জায়গায় দখল করছে, একটা কক্ষকে দুটি ইলেকট্রন দখল করছে, ঘূর্ণন আলাদা, তখনও কিন্তু তোমার স্পিন মাল্টিপ্লিসিটি কমে যাচ্ছে। সুতরাং হুন্ডের সূত্র অনুসারে এটা হচ্ছে সঠিক বিন্যাস, এটা বা এটা সঠিক বিন্যাস নয়। সুতরাং এই বিন্যাসটা করা যাবে না। এবার দেখো আমি আরও উদাহরণ দিই। দেখো ধরো ডি উপকক্ষ, ডি উপকক্ষে কতগুলো কক্ষক থাকে, সেখানে 5টা কক্ষক থাকে। কক্ষে ধরো ইলেকট্রন বিন্যাস করছি D4 D5 D6। এখন ডি উপকক্ষে কতগুলো কক্ষক থাকে, ডি উপকক্ষে 5টা করে কক্ষক থাকে। তাহলে ডি উপকক্ষে 5টা করে কক্ষক আমি লিখে দিচ্ছি। দেখো এই 5টা করে কক্ষক রয়েছে, 5টা করে কক্ষক। সুতরাং হুন্ডের সূত্র অনুসারে এই D4 অর্থাৎ 4টি ইলেকট্রন কীভাবে থাকবে, এটা হচ্ছে এইভাবে প্রত্যেকটা এককভাবে দখল করবে, প্রত্যেকটা এককভাবে দখল করছে। এটা কোনো মতে এইরকম হবে না। দেখো এইরকম হবে না, অর্থাৎ তোমার ফাঁকা আছে অথচ এগুলো ফাঁকা রেখে এইখানটা এক জায়গায় ভর্তি হয়ে যাচ্ছে যুগ্ম হবে, এটা কিন্তু সম্ভব নয়, এটা হচ্ছে ঠিক নয়। একই রকমভাবে 5টা যদি ইলেকট্রন থাকে তাহলে এটা প্রত্যেকটা এককভাবে দখল করবে, এই যে প্রত্যেকটা এককভাবে দখল করবে, প্রত্যেক ঘূর্ণন একই দিকে হবে। আবার দেখো D6 যখন হবে তখন প্রত্যেকটা প্রথমে একটা করে এরকম ভর্তি হচ্ছে, 5টা উপকক্ষে এই 5টা কক্ষকে 5টা ইলেকট্রন ভর্তি হয়ে গেল। এবার 6 নম্বর ইলেকট্রনটা কী হবে, তখন এই 6 নম্বর ইলেকট্রনটা এই ভর্তি হবে আরেকটা ঘরে, এবং তার ঘূর্ণন কিন্তু বিপরীত দিকে হবে। যখন 6 নম্বর ইলেকট্রন তখন ঘূর্ণনটা বিপরীত দিকে হবে। এখন দেখো এই প্রত্যেকটা কক্ষকে একটা করে আলাদা ইলেকট্রন থাকার একটা সুবিধা আছে। কি সুবিধা বলতো, এই একসঙ্গে থাকলে কি হয়, এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করে। একটা কক্ষে যখন দুটি ইলেকট্রন থাকবে তাদের মধ্যে একটা ইলেকট্রন বিকর্ষণ হবে, কিন্তু যখন আলাদা আলাদা কক্ষকে থাকবে তাদের মধ্যে সেই ইলেকট্রন বিকর্ষণটা কিন্তু কম হয়। সেই জন্য যত সম্ভব এরা আলাদা ঘরে থাকতে চায়। এবং প্রত্যেকে দেখো ঘূর্ণন যদি একই দিকে হয় স্পিন মাল্টিপ্লিসিটিও বেশি হবে, সেক্ষেত্রে এরা অনেকটা স্থায়িত্ব লাভ করতে পারবে। তাহলে এটা হচ্ছে হুন্ডের সূত্র অনুসারে এইভাবে ইলেকট্রন বিন্যাসটা করতে হবে, বুঝে গেল? এবারে দেখো আমি একটা প্রবলেম দিচ্ছি। দেখো ধরো P2 বিন্যাস, অর্থাৎ পিতে দুটো ইলেকট্রন আছে। এই দুটো ইলেকট্রন বলতো কোন বিন্যাসটা সবচেয়ে সঠিক, সঠিক বিন্যাস কোনটা, এবং কোন বিন্যাসটা সঠিক নয় এবং কেন সঠিক নয়। আমরা যদি প্রথমটা যদি দেখি, দেখো এখানে দুটি ইলেকট্রন একই উপকক্ষে একটা কক্ষকে প্রবেশ করছে, সমশক্তি সম্পন্ন কক্ষগুলো ফাঁকা আছে অথচ কিন্তু একটা কক্ষকে প্রবেশ করেছে। সমশক্তি সম্পন্ন কক্ষগুলো ফাঁকা আছে অথচ দেখো একটা কক্ষকে প্রবেশ করেছে। সুতরাং এটা হুন্ডের সূত্রের বিরুদ্ধে, এটা হচ্ছে হুন্ডের সূত্রের বিরুদ্ধে যাচ্ছে, হুন্ডের সূত্রের বিরুদ্ধে। এটা দেখো এখানেও দেখো তোমার ইলেকট্রনগুলো প্রত্যেকটা আলাদা কক্ষক দখল করেছে, আলাদা কক্ষকে আছে, কিন্তু প্রত্যেক ঘূর্ণন একই দিকে নয়। সুতরাং এটাও হুন্ডের সূত্রের বিরুদ্ধে যাচ্ছে, এটা হুন্ডের সূত্রের বিরুদ্ধে। এই যে বিন্যাসটা দেখো এখানে দেখো হুন্ডের সূত্রের বিরুদ্ধে যাচ্ছে, তাই না? কারণ দেখো কক্ষকগুলো ফাঁকা আছে, এরা আলাদা করে দখল না করে একই জায়গায় দখল করেছে। আবার দেখো এখানে প্রত্যেক ঘূর্ণন একই দিকে, ফলে এটা হুন্ডের সূত্রের বিরুদ্ধে যাচ্ছে, প্লাস একই সঙ্গে পাউলির অপবর্জন নীতিতেও বিরুদ্ধে যাচ্ছে। কেন এটা হচ্ছে পাউলির অপবর্জন নীতির বিরুদ্ধে কেন যাচ্ছে, কারণ এটা দেখো এখানে এই যে একটা কক্ষকে দুটো ইলেকট্রন রয়েছে, প্রত্যেকের স্পিন যদি একই হয়ে যায়, এমনিতে একটা কক্ষকে মানে প্রত্যেকের মুখ্য গৌণ এবং চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা একই, তার সঙ্গে যদি স্পিন কোয়ান্টাম সংখ্যা একই হয়ে যায়, কারণ এই দুটো ইলেকট্রন প্রত্যেকের 4টি কোয়ান্টাম সংখ্যা একই হয়ে যাচ্ছে। সুতরাং এটা হচ্ছে পাউলির অপবর্জন নীতির বিরুদ্ধে যাচ্ছে। অর্থাৎ এখানে পাউলির অপবর্জন নীতির বিরুদ্ধে যাচ্ছে এবং হুন্ডেরও নীতির বিরুদ্ধে যাচ্ছে। অর্থাৎ এখানে যুগ্মভাবে দুটি নীতির বিরুদ্ধে যাচ্ছে। আর এটা হচ্ছে সঠিক নীতি হুন্ডের সূত্র অনুসারে, কারণ কক্ষগুলো এককভাবে দখল করেছে এবং প্রত্যেক ঘূর্ণন একই দিকে আছে। সুতরাং আশা করি বুঝতে পারলে যে কীভাবে এই হুন্ডের সূত্র এবং পাউলির অপবর্জন নীতি ইলেকট্রন বিন্যাসে কাজে লাগে। দেখো এই 4টে যে বিন্যাস দিয়েছি, এই 4টের মধ্যে কোথায় বলতো পাউলির অপবর্জন নীতি এবং হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র দুটি নীতি লঙ্ঘন হয়েছে।
হুন্ডের সূত্র এবং পাওলির অপবর্জ্য নীতি কোথায় লঙ্ঘন হয়েছে একসঙ্গে? চারটার মধ্যে দেখো এই প্রথম যেটা রয়েছে, প্রথমটা এখানে দেখো এখানে দুটো ইলেকট্রন ভর্তি হয়েছে, পরটা যেমন ভর্তি হচ্ছে দেখো এখানে কক্ষগুলো ফাঁকা আছে, অথচ কক্ষগুলো সবগুলো ভর্তি না হয়ে এক জায়গায় বসেছে। তো এটা হচ্ছে হুন্ডের সূত্রের বিরুদ্ধে যাচ্ছে। এবার দেখো তার সঙ্গে এই যে কক্ষকটায়, এই কক্ষকটায় দেখো দুটো ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যা একই হয়ে যাচ্ছে। একটা কক্ষের মধ্যে তিনটে কোয়ান্টাম সংখ্যা এমনিতেই একই, আবার যদি স্পিন কোয়ান্টাম সংখ্যা একই হয়ে যায় তার মানে এই দুটি ইলেকট্রনের চারটে কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু একই হচ্ছে। সুতরাং এটা হচ্ছে পাওলির অপবর্জ্য নীতির বিরুদ্ধে যাচ্ছে। বাকিগুলো দেখো এটাতে হুন্ডের সূত্রের বিরুদ্ধে যাচ্ছে যেহেতু কক্ষ ফাঁকা আছে। এটা অপশান সিটা ঠিকই আছে, কিন্তু ডিটা দেখো এটাও ঠিকই আছে, কিন্তু এই যে এটা হচ্ছে হুন্ডের সূত্রের বিরুদ্ধে যাচ্ছে, এটা হুন্ড এবং পাওলি দুটোর সূত্রের বিরুদ্ধে যাচ্ছে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখো যাতে এই ধরনের সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো।